আরো একবার হাজির হলাম আপনাদের সামনে। শুনুন, আপনি যদি ভাবেন বিশ্বের সব থেকে ক্ষমতাশালী বা বলা ভালো ক্ষমতা লোভী মানুষটা আপনার বন্ধু, তাহলে না হয় আপনি খুব ইনোসেন্ট, নয় আপনি বোকা। ক্ষমতাসীনরা বন্ধু চায় না, চায় পদলেহনকারী, ওই যাকে বলে পা চাটা বা চুটি চাটা। এখন বাজারে খুব চলছে এটা, তাই না? তবে আজ যা বলবো সেক্ষেত্রে বুট চাটা শব্দটাই প্রযোজ্য। তাহলে শুরু করি। প্রায় 5 দশক ধরে পৃথিবীর যে ছবিটা নয়া উদারবাদ বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিল তা হলো একটি বিশ্ব গ্রামের ছবি। না, এই আখ্যানে আপাত দৃষ্টিতে কোনো ক্ষমতার আস্ফালন নেই। মুক্ত বাণিজ্য ও সমানে সমানে বিনিময়ের উপরে প্রতিষ্ঠিত বাজার ব্যবস্থা এই ছবির কেন্দ্রে। এখানে অনেকে বলা শুরু করেছিলেন সাম্রাজ্যবাদ আসলে একটি সেকেলে ধারণা। আজকের পৃথিবীতে এর কোনো প্রাসঙ্গিকতা নেই। বিস্তৃত বাজার আর প্রতিযোগিতাই বিভিন্ন দেশের মধ্যে অথবা মানুষের মধ্যেকার সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। এখানে দমন বা যুদ্ধের কোনো স্থান নেই। পশ্চিমে মার্ক্সবাদীদের একাংশ মনে করেছিলেন যে এই আধিপত্যের কোনো নির্দিষ্ট সীমা নেই, চোখেও দেখা যায় না, যা বিমূর্ত কিন্তু যার উপস্থিতি জোরালো। এ হলো পুঁজি ও ক্ষমতার এক বিমূর্ত সংশ্লেষ। আধিপত্যের আসলে কোনো দেশ নেই, কোনো জাত নেই। ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার এই ছবিটাকে ভেঙে খান খান করে দিয়েছেন। পশ্চিমী চিন্তার অনুগামী অথচ অনুন্নত দেশের পণ্ডিতদের মুক্ত বাজারের উপাসনা শুধুমাত্র ক্ষমতার কারণেই ঘটেছিল তা নয়, বিশ্ববিদ্যালয়েও তার গভীর প্রভাব পড়েছিল। মুক্ত বাজার ও তার মধ্যে দিয়ে রসদের ভাগ বাটোয়ারা এই অর্থনৈতিক তত্ত্বকেই প্রতিষ্ঠিত করেছিল। রাষ্ট্রের মূল মন্ত্র হয়ে উঠেছিল বাজারকে সমস্ত ধরনের বাঁধন থেকে মুক্ত করা। ট্রাম্প পরবর্তী পৃথিবীতে এই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও তার জন্য প্রয়োজনীয় আর্থিক প্রাচীর তৈরি করা, শিল্প সম্পর্কিত নীতি গ্রহণ করা, বহুমাত্রিক বাণিজ্যকে নস্যাৎ করে দিয়ে দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রাধান্য। কি বুঝলেন? ট্রাম্পের জামানা যেন সোজা সাপটা বলে দিচ্ছে বাজার মুক্ত হবে না। মুক্ত বাণিজ্যের মধ্যে দিয়ে সবার উন্নতি হবে কি হবে না এটা ঠিক করবে তারাই যারা শক্তিধর সাম্রাজ্যবাদী দেশ। যতদিন এই মুক্ত বাণিজ্যের তত্ত্ব ধনী দেশগুলোর স্বার্থ রক্ষা করেছে, যতদিন বিশ্ব কর্পোরেট সংস্থা ও মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যবসা বাণিজ্যের প্রসারের কাজে লেগেছে, ততদিনই বাজার মুক্ত থাকা দরকার ছিল। আর যখনই এই মুক্ত বাজার ও উদার ব্যবসা বাণিজ্যের পরিবেশের মধ্যে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর বিশ্ব অর্থনীতিতে অংশীদারত্ব বাড়তে শুরু করলো, তখনই শিরে সংক্রান্তি। এবার ওই নিয়মকে ভেঙে দিতে হবে, লুকিয়ে চুরিয়ে নয়, একেবারে ঘোষণা করে। আর সেই অনুযায়ী নাকি উন্নয়নশীল দেশগুলোর নীতি নির্ধারকদের এবং মূল ধারার অর্থনীতিবিদদের নতুন করে গলা সাধতে হবে, আয়ত্ত করতে হবে আর্থিক সম্পর্ক ব্যাখ্যা করার নতুন ভাষ্য। ট্রাম্প এমন একটা ভাব করছেন যেন 3 দশক ধরে উন্নয়নশীল দেশগুলো উদারীকরণের সুযোগ নিয়ে মার্কিনীদেরই লুটে নিয়েছে। তাদের দেশের বাণিজ্য ঘাটতির জন্য নাকি দায়ী চীন, ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। এরা নিজেদের উৎপাদন বৃদ্ধি করেছে এবং মার্কিন বাজারে রপ্তানি করে বিরাট ধনী হয়ে গেছে। হাসি পাচ্ছে তো? আরো শুনুন। সত্যিটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত শিল্পক্ষেত্রে উৎপাদনে
পৃথিবীতে প্রথম ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আজকে চীন সেই স্থান দখল করেছে। উদারীকরণের সুযোগ নিয়ে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলি সস্তা শ্রম ও প্রাকৃতিক সম্পদের লোভে উৎপাদন স্থানান্তরিত করেছিল পিছিয়ে পড়া দেশগুলোতে। এই স্থানান্তরের মধ্যে দিয়ে কর্পোরেট পুঁজি বিপুল পরিমাণ লাভবান হয়, কিন্তু একই সঙ্গে শিল্পক্ষেত্রের ভূগোল বদলে যায়। উৎপাদনে মার্কিন আধিপত্য ধীরে ধীরে কমতে শুরু করে এবং তা স্থানান্তরিত হয় উন্নয়নশীল দেশগুলোতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা হলো তাদের দেশের মুদ্রা ডলার, আন্তর্জাতিক বিনিময় মুদ্রা। অন্য দেশকে আন্তর্জাতিক মুদ্রা সংগ্রহ করতে হলে রপ্তানির মধ্যে দিয়েই করতে হবে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু ডলার ছাপিয়েই সে কাজ করতে পারে। শুধু তাই নয়, আন্তর্জাতিক মুদ্রা হওয়ার কারণে প্রোডাক্ট বা প্রপার্টি ডলারে নির্ধারিত হলে আন্তর্জাতিক বাজারে নির্ভরযোগ্য হয়ে ওঠে। পৃথিবীর বিভিন্ন দেশের কর্পোরেট সংস্থাগুলির মুনাফা এবং বিভিন্ন দেশের বাণিজ্য উদ্বৃত্ত দিয়ে পাওয়া ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য ও সম্পদে বিনিয়োগ করা হয়। সে কারণেই উৎপাদন স্থানান্তরিত হলেও আমেরিকায় এখনো পৃথিবীর ফাইন্যান্সিয়াল কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে আসা আর্থিক সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বাস উঠে যাওয়া বাণিজ্য ঘাটতিতে আমদানির খরচ যেমন জুগিয়েছে, তেমনি বিপুল পরিমাণ জমা হওয়া পুঁজি ব্যবহার করে ফাটকা কারবারের মধ্যে দিয়ে মুনাফার পাহাড় তৈরি হয়েছে। এর একমাত্র কারণ হলো ডলার আজও আন্তর্জাতিক মুদ্রা। এই কারণেই চীন, ভারত, রাশিয়া সহ বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো যত নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করবে, ততই মার্কিন যুক্তরাষ্ট্রের আতঙ্ক বাড়তে থাকবে। আজকে আমেরিকা সংকটের মুখে, তাদের ভরসার জায়গা একটাই, বিপুল বাণিজ্য ঘাটতি সামাল দেওয়া ততক্ষণই সম্ভব যতক্ষণ পর্যন্ত পৃথিবীর অর্থনীতিতে মার্কিনী ডলারের আধিপত্য বজায় থাকবে। বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব কমতে শুরু করেছে। ব্রিক্স ও তার সহযোগী দেশগুলো পৃথিবীর জিডিপির 40% অধিকার করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। আমেরিকার যতই খারাপ লাগুক, একবিংশ শতাব্দীতে মার্কিন অর্থনীতির চ্যালেঞ্জার হিসেবে উঠে এসেছে চীন। আবার এটাও সত্যি যে এই মুহূর্তে ভারতের আর্থিক বৃদ্ধির হার পৃথিবীতে সর্বোচ্চ। শাঁখের করাতের মতো সমস্যার উৎস এখানেই। তাই বিশ্ব বাণিজ্য ও আর্থিক সম্পর্কের প্রাতিষ্ঠানিক নিয়মগুলোকে ওলট পালট করে দিতে হবে, তৈরি করতে হবে আধিপত্যের নতুন ইমারত। ওদিকে ট্রাম্প মহাশয়ও বসে নেই, বিভিন্ন দেশের বাজার খুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলেছেন তিনি। ব্রিটেন, জাপান সহ একের পর এক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করে তাদের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। ভারতের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে কৃষি পণ্যের বাজার উন্মুক্ত করার জন্য। আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত কৃষি পণ্য রপ্তানি করে থাকে তা হলো বাসমতি ও অন্যান্য চাল, প্রাকৃতিক মধু, চিংড়ি মাছ, সবজির নির্যাস, প্রসেসড ফুড ইত্যাদি। এগুলো বেশিরভাগই শ্রমনিবিড় উৎপাদন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি করি আমন্ড, তুলো, সয়াবিন তেল, পেস্তা বাদাম ইত্যাদি। এছাড়াও ভারত দুগ্ধজাত জিনিস উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। এই সমস্ত উৎপাদনের বেশিরভাগই হয়ে থাকে বিভিন্ন ক্ষুদ্র শিল্প ও কোঅপারেটিভ সংস্থাগুলির মধ্যে দিয়ে। আমেরিকার বৃহৎ কর্পোরেট সংস্থাগুলি তাক করে আছে কৃষি ও দুগ্ধজাত জিনিসের ভারতীয় বাজারের দিকে। তারা চেষ্টা করবে জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা ও সয়াবিন ভারতের বাজারে বিপুল পরিমাণে ঢোকাতে। আমাদের দেশের 44% মানুষের
কর্মসংস্থান, কৃষি ও তার সহযোগী ক্ষেত্রে। ফলে কোনো সরকারের পক্ষেই এই বিপুল সংখ্যক মানুষের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া কঠিন। আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম, প্যালাডিয়াম, সার, রাসায়নিক দ্রব্য ইত্যাদি নিয়মিত কিনে থাকে। কিন্তু ভারত রাশিয়া থেকে খনিজ তেল কিনলে তা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার শামিল বলে অভিযোগ করা হয়। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে মার্কিনী অস্ত্র কেনার জন্য চাপ সৃষ্টি করা হতে পারে। আমরা বোধহয় পৃথিবীর একটা নতুন পরিমণ্ডলে প্রবেশ করতে চলেছি। বিশ্বায়িত উৎপাদন ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার জাল বিস্তার করেছিল, তা ইচ্ছে করলেই গুটিয়ে নেওয়া যাবে না। অতএব মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলো তাদের স্বার্থোপযোগী একটি বিশ্ব ব্যবস্থা নির্মাণের নিয়ম কানুন তৈরির চেষ্টায় রয়েছে। যারা মুক্ত বাণিজ্যের আড়ালে বৃহৎ পুঁজির কর্তৃত্বকে চিনতে পারেননি, তারা হয়তো আজকে আধিপত্যের বিকট রূপ দেখতে পাচ্ছেন না। আজ জাতীয় স্বার্থ ও জাতীয়তাবাদ রাজনীতির প্রাণকেন্দ্রে। উদারবাদ বিপর্যস্ত, কিন্তু তাকে প্রতিস্থাপিত করতে চলেছে নয়া ফ্যাসিবাদে জারিত জাতীয়তাবাদ। ভারত সহ উন্নয়নশীল দেশগুলো মার্কিন কর্তৃত্বের নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। 2.5 দশকের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল ভারত। মোদি ও ট্রাম্পের বন্ধুত্ব দুই দেশের নির্বাচনী প্রচারকেও মাতিয়ে তুলেছিল। বৃহৎ শক্তির কাছাকাছি এসে ছোট শরিক হয়ে কিছুটা বেশি পাওয়ার আশায় যারা বুক বেঁধেছিলেন, তারা আজ হতবাক। এই কথা অবশ্যই ঠিক যে জাতীয় স্বার্থ রক্ষা করাটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক লক্ষ্য হিসেবে উঠে আসছে। অতীতে বিভিন্ন সময় আমাদের দেশের মানুষ এক হয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করেছে। কিন্তু আজ আশঙ্কার বিষয় হলো জাতীয়তাবাদের ধারণার পরিবর্তন। আমাদের দেশে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল সাম্রাজ্যবাদ বিরোধিতার মধ্যে দিয়ে, যা বিভিন্ন প্রদেশের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতের, ধর্মের মানুষকে এক করে ভারতীয়ত্বের ধারণার জন্ম দিয়েছিল। মুশকিল হলো, যারা আজ ক্ষমতার কেন্দ্রে, সেই রাজনৈতিক শক্তি দেশের স্বাধীনতা যুদ্ধে সামিল হয়নি। তারা হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে দেশের নাগরিকদেরই একাংশকে বিদেশিদের থেকেও বড় শত্রু মনে করছে। তাদের রাজনীতি আবর্তিত হয় ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে। যে দেশ আর্থিকভাবে বিপর্যস্ত, সামরিকভাবে ভারতবর্ষের তুলনায় অনেকটাই দুর্বল, প্রকৃত অর্থে একটি জাতির রাষ্ট্র হিসাবে সফলভাবে গড়েই উঠতে পারেনি, সেই পাকিস্তানের বিরোধিতাকেই দেশের নতুন জাতীয়তাবাদের ধারণার প্রাণকেন্দ্রে স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখা দরকার, সংঘ পরিবারের সাংস্কৃতিক জাতীয়তাবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের আসলে কোনো সংঘাত নেই। আমেরিকার বন্ধুও হব, আবার দেশের মানুষের স্বার্থ রক্ষা করব, এই দুটো নিয়ে তো একসাথে চলা অসম্ভব। তাই ট্রাম্প পরবর্তী বিশ্বে নতুন পর্যায়ের মার্কিনী আধিপত্যবাদ মোকাবিলা করতে পারবে সেই জাতীয়তাবাদের ধারণা, যা একান্তভাবে সাম্রাজ্যবাদ বিরোধী। দেশের মানুষের স্বার্থে এমন রাজনৈতিক শক্তিগুলোর উত্থান আজ জরুরি, যাদের সাম্রাজ্যবাদ বিরোধিতার পরীক্ষিত ঐতিহ্য রয়েছে, যারা মানুষের স্বার্থ ও অধিকারকে শক্তিশালী করতে দায়বদ্ধ। পৃথিবীর সমস্ত বৃহৎ শক্তির আধিপত্যকে প্রতিরোধ করে স্বাতন্ত্র্য রক্ষা করতে এই বিশ্বে স্বনির্ভরতা ও দেশপ্রেমের সংজ্ঞা নির্ধারণ করতে হয়তো তারাই পারবে। আপনারা কি ভাবছেন? মতামত জানান আমাদের।